আইডেন্টিফিকেশন অফ টেন্স বাই লুকিং এট দ্য ভার্ব। সেন্টেন্সে, প্রতিটা ইংলিশ সেন্টেন্সে একটি করে ভার্ব আছে। সেই ভার্বের দিকে তাকিয়ে বলতে হবে বাক্যটা কোন টেন্সে লেখা। এটা যতদিন বলতে পারবে না, ততদিন ইংলিশ যে টিচার তোমাকে যাই শেখাক না কেন, তুমি আসলে কিছুই বোঝনি, জাস্ট দেখেছো এক নজর। অবশ্যই প্রতিটা ইংলিশ সেন্টেন্স পড়ে তোমাকে বলতে হবে বাক্যটা এই টেন্সে লেখা। আমি আগে তোমাদেরকে জাস্টিফাই করি তোমরা পারো কিনা। 1 নাম্বার প্রশ্নটা কোন টেন্সে লেখা আছে, কে পারবে? আমি ভার্ব গুলো ইয়েলো কালার করে রেখেছি, দেখো। Present perfect continuous tense. আই হ্যাভ বিন ওয়ার্কিং অন মাই কম্পিউটার ফর 6 আওয়ার্স। 6 ঘন্টা ধরে কম্পিউটারে কাজ করছি। মোহাম্মদ রিয়াজ বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ধন্যবাদ। হ্যাঁ, এটি সে জানে। নাইমা সুলতান আর আখি বলো 2 নাম্বারটা। শি হ্যাজ লিভড ইন দিস স্ট্রিট ফর 10 ইয়ার্স। সে এখানে 10 বছর ধরে বসবাস স্যার করে। ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট স্যার। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাজ বা হ্যাভ প্লাস V3 হলে এটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সঙ্গীতা রয়, আহ মেয়েতু শবনাম, রিপা, তোমরা 3জন বলো দেখি পরেরটা। আই ফিনিশড দ্য প্রজেক্ট স্টার্টে, কোন টেন্সে পাস্ট লেখা এটা? ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনাইট টেন্স, সাবজেক্ট। আচ্ছা, এরপরে বলে জিনিয়া জাফরিন এবং তনুশ্রী, তোমরা বলো 4 নাম্বারটা। হোয়াট আর ইউ ডুইং দেয়ার, কোন টেন্সে লেখা এটা? হোয়াট আর ইউ ডুইং দেয়ার, তোমরা সেখানে কি করছো? পারবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা হয়েছে, প্রশ্নবোধক বাক্য। 5 নাম্বারটা কোন টেন্স বলো প্রতিটা। যারা পারবে তারাই বলুক, বাকিরা দেখো। কোশ্চেন নাম্বার 5, কে পারবে? স্যার ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স, শি হ্যাড নট রিয়েলাইজ দ্যাট। হ্যাঁ, হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট টেন্স। আব্দুল মুতালিব, অনিক মাহমুদ বলো সুশান উইল বি জয়নিং আস, কোন টেন্সে লেখা? স্যার ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটাও বলো 7 নাম্বার, হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দিস হাউস হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাই দ্য ফায়ার, কে পারবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট ফর পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ মোডে লেখা। ফার্স্ট পারফেক্ট স্যার। অ্যাক্টিভ না তো, ফার্স্ট প্যাসিভ। পারফেক্ট। প্যাসিভ মোডে লেখা। হ্যাঁ, হ্যাড বিন ডিস্ট্রয়েড বাই দ্য ফায়ার, এই বাড়িটা আগুন দ্বারা ধ্বংস করা হয়েছিল। এরপরে বলবে আহ, আমি চাই প্রত্যেকে বাই রোটেশন আমরা প্রত্যেকে রেসপন্স করবো। শেখ রায়হান, আচ্ছা, তারপরে প্রিয়া এবং পপি খাতুন, তোমরা 3জন মিলে বলো দেখি। কোশ্চেন নাম্বার 9, বাক্যটা কোন টেন্সে লেখা আছে? আই হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। আই হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। তাহলে পার্ট 1 আমরা শিখতে চাই, ভার্ব দেখে টেন্স বলে দিতে চাই। Until and unless a student cannot identify tense by looking at the verb, সারা পৃথিবীর সকল টিচার তাকে শেখালেও সে আসলে কিছুই বোঝে না, জাস্ট শি অর হি ইজ মেমোরাইজিং। যতদিন পর্যন্ত মনে রাখবে ইংলিশ সেন্টেন্স পড়ে কোনটা ভার্ব আর কোনটা সাবজেক্ট এটা আইডেন্টিফাই করতে পারছো না, এবং ভার্ব দেখে টেন্স কোন টেন্সে লেখা এটা বলতে পারো না, ততদিন ইংলিশ তুমি কিছুই বোঝো না, জাস্ট পড়ো। তোমাকে জোর করে শেখায় কেউ একজন, এটা মনে রাখতে হবে। So our first and prime duty, we must have to be eligible to identify which tense a particular sentence has been written down. একটি বাক্য আসলে কোন টেন্সে লেখা আছে এটা অবশ্যই আইডেন্টিফাই করা শিখতে হবে। তো কোশ্চেন নাম্বার 9 কেউ একজন উত্তর করতে চেয়েছে, কে পারবে?
কোশ্চেন নাম্বার 9, Past perfect. Past perfect continuous tense. ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধন্যবাদ। আমি যাকে ধরবো, আই সাজেস্ট ইউ, আমরা প্রত্যেককে বাই রোটেশনের সুযোগ দিব। কোশ্চেন নাম্বার 10 এবং 11, 10 নাম্বার বলবে। আমি যাদেরকে ধরবো আমি প্রত্যাশা করব তারা চেষ্টা করবে, না পারলে অন্যরা সহযোগিতা করবে। তাপসী বিশ্বাস আর রাহি আছে, তোমরা দুইজন বলবে। কোশ্চেন নাম্বার 10, 10 নাম্বার। আই হ্যাড এ ম্যারাথন টুয়াইস এ ইয়ার। আই রান এ ম্যারাথন টুয়াইস এ ইয়ার। কোন টেন্সে লেখা বাক্যটা এবং এই সেন্টেন্সের ভার্ব কোনটা? রান স্যার। বলো, বাক্যটা কোন টেন্সে লেখা? ফার্স্ট ইনডিফিনিট। এবার আর কেউ? নাজিফ হাইমা, বাকিরা কি একমত পোষণ করছে? দোলা সর্দার, সে কি সঠিক বলেছে? কে পারবে এখন বলো? আই রান এ ম্যারাথন টুয়াইস এ ইয়ার। আমি বছরে 2বার করে ম্যারাথন দৌড় দিই। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব। এটা তো ভার্বের 1 নাম্বার রূপ লেখা আছে, রান, র্যান, রান। যদি র্যান থাকতো পাস্ট টেন্স ইনডেফিনাইট হতো। রান, র্যান, রান, ভার্বের 3টা করে রূপ অবশ্যই জানতে হবে। এবার কোশ্চেন নাম্বার 11, আমি যাকে ধরবো তারা রেসপন্স করবে। সম্পা বিশ্বাস, আখি সবশেষে ক্লাসে এসেছে, এবং নাজিফা ইমা, তোমরা 3জন বলো দেখি। কোশ্চেন নাম্বার 11 বাক্যটা কোন টেন্সে লেখা? শি রিড আ বুক। Past indefinite. সবাই একমত পোষণ করেছে? কেউ কি আছো ভিন্ন জি মত? স্যার। মনে হয় তাহলে টেন্স পড়ানোর আগে আমার মনে হয়েছে আমাদের ছাত্ররা জানে কিনা ভার্ব দেখে কোন বাক্যটা কোন টেন্সের লেখা আছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। এটা যদি না পারো তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে তোমরা যদি আমাকে বলো স্যার 1 মাস শুধু টেন্স পড়াবেন প্রতিদিন, টেন্সের সিলেবাসটা এতটাই বড়, এটা শুরু আছে শেষ হবে না। আবার তোমরা যদি বলো স্যার 1 ঘন্টার মধ্যে চাকরিতে কি পড়বে কি জানা দরকার সেটা বলে দেন, সেটিও শেষ করা সম্ভব। অ্যাকচুয়ালি তোমরা, তোমাদের এক্সপেকটেশনটা কি? তোমরা কিভাবে শিখতে চাও? তোমরা কি ছোটবেলায় 2, 3, 4, 5-এ যেমনটি পড়তে, স্যারেরা প্রতিটা টেন্স কাকে বলে, তার গঠন প্রণালী কি, উদাহরণ দিয়ে দিয়ে দেখানো, এইভাবে দেখিয়ে তারপরে চাকরির অ্যাঙ্গেলে কথা বলবো, নাকি সরাসরি চাকরির প্রশ্ন ডিটেলসে ব্যাখ্যা করব? কোন স্ট্র্যাটেজি তোমরা প্রত্যাশা করো? শি রিড আ বুক বাক্যটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। যদি ভার্বের সাথে এস যোগ করা থাকতো তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হতো, কারণ রিড এমন একটি ভার্ব, এটার প্রেজেন্ট স্যার পাস্ট এবং সরাসরি চাকরি past। যেমন আসবে এমনি পড়া। হ্যাঁ, এটা তুমি তোমার মতামতের কথা বলেছো, বাকিদের মতামতটাও দরকার। বাকিরা একটু বলো দেখি। হুম, ধন্যবাদ। আব্দুল মুতালিব চাই চাকরির প্রশ্নগুলো, বিকজ সে জানে টেন্স আগে থেকে। কিন্তু সবাই কি জানে সকল টেন্সের গঠন প্রণালীকে আমরা জি কি স্যার, লিখতে পারি? রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ এভরি টেন্স। আসো বরং আমি প্রতিটা টেন্স থেকে অল্প অল্প আলোচনা করি, আর চাকরির প্রশ্নগুলো পারার জন্য কি জানা দরকার সেটি নিয়ে কথা বলি। আমি কি টোটালি টেন্স এখন আলোচনা করেছি কি, নাকি আজকে মনে হয় প্রথম আলোচনা করার কথা আমার, তাই না? আমরা একটা একটা করে টেন্স নিয়ে কথা বলি। স্যার, আগে একদিন আলোচনা করা হয়েছিল। প্রেজেন্ট টেন্স পড়ানো হয়েছিল। প্রেজেন্ট ইনডেফিনাইট, তাই তো? শুধু হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার প্রশ্নের পাশাপাশি একটু ব্যাখ্যা করে দিলেই তো ব্যাখ্যাও হয়ে যাবে, প্রশ্নগুলোও দেখা হয়ে যাবে। মানে এই প্রশ্নের কথা বলছো? প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা দিয়ে দিব, তাই এটা চাচ্ছ তুমি? একটু একটু ব্যাখ্যা দিলে টেন্সটাও জানা হয়ে যাবে, আচ্ছা আচ্ছা আবার প্রশ্নটাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ফর ইউর পারসেপশন। আসো, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ছোটবেলায় পড়েছো, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। সাবজেক্ট আর ভার্বের 1 নাম্বার রূপ হলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। আই রিপিট, সাবজেক্ট প্লাস ভার্ব এর নামই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স।
ছাত্ররা দুটি ভার্ব সম্পর্কে তোমাদের ধারণা নেই। আমি মনে হয় হোয়াইট বোর্ড শেয়ার করেছে, তোমরা দেখতে পাচ্ছ। শুধু সাবজেক্ট লিখলাম আর ভার্ব লিখলাম, যেমন আই কুক, আমি রান্না করি। সাবজেক্ট আর ভার্ব, এটার নামই হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আই কুক রাইস। কিন্তু যখন বলছে সে রান্না করে, তখন কুক হবে নাকি ভার্বের সাথে এস যুক্ত হবে বলো তো? তোমরা ভার্বের এস জানো সাথে এর যুক্ত যুক্ত হবে। হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটাই স্ট্রাকচার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। বেসিক্যালি প্রেজেন্ট এস বাই ইনডেফিনাইট ইয়েস টেন্সের বোঝায়। গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস V1 বলে থাকি আমরা। ভার্বের তো তিনটা রূপ, V1। তাহলে সে ভালো ছেলে, হি ইজ এ গুড বয়, বাক্যটা কোন টেন্সে লেখা? সে হয় ভালো ছেলে। এই ইজটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা, স্যার রিমেম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের বৈশিষ্ট্য হলো সাবজেক্ট প্লাস ভার্বের এক নাম্বার রূপ। তো বি হলো মেন ভার্ব। প্রতিটা ভার্বের তিনটা করে রূপ থাকে, V1, V2 আর V3। তো বি ভার্বের V1 হলো এম ইজ আর। মনে রাখতে হবে, এম ইজ আর ই যখন সেন্টেন্সের একমাত্র ভার্ব, তখন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। যেমন আই এম এ গুড বয়, হি ইজ এ গুড বয়। হ্যাঁ, আবার এটার পাস্ট টেন্স হলো ওয়াজ আর ওয়্যার। আবার এটার V3 হলো BEEN, বিন। দুইটা ভার্ব ছাত্ররা ভুলে যায়, মিস্টেক হয়ে যায়। এটা একটা, আর একটা হলো হ্যাভ। হ্যাঁ, হ্যাভ হলো মেন ভার্ব। এটারও V1, হ্যাভ নিজেও V1, হ্যাজও হতে পারে। পাস্ট টেন্স হলো হ্যাড, V3 হলো হ্যাড। অন্যান্য ভার্বের ক্ষেত্রে যেমন রূপগুলো পরিবর্তন হয়, অন্যান্য ভার্বের নিজস্ব রূপ V1 নিয়েই অন্যান্য ভার্বের জন্ম হয়। যেমন দেখো, গো নিজেই V1, ওয়েন্ট V2, গো ওয়েন্ট গন V3। তাহলে প্রতিটা ভার্বের নিজস্ব জন্মটাই V1 দিয়ে। শুধু ব্যতিক্রম দুইটা ভার্ব, একটা বি আর একটা হলো হ্যাভ। সবাই খেয়াল করি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভার্বের এক নাম্বার রূপ। এটির নামই হলো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমার অনেক গল্প বলার আছে, আমার অনেক গল্প বলার আছে, ট্রান্সলেশন করো। আই হ্যাভ, আমার আছে মেনি স্টোরিজ। আমার অনেক গল্প আছে টু সে, বলার মতো। বলো তো বাক্যটা কোন টেন্সে লেখা? প্রেজেন্ট স্যার প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডেফিনাইট। মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার অথবা হ্যাজ বা হ্যাভই যখন একমাত্র ভার্ব, তখন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। এছাড়া সাবজেক্টের পরে মেন ভার্ব থাকলেই অথবা ভার্বের সাথে এস বা ইয়েস থাকলেই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। প্রশ্ন হলো, পরীক্ষায় তো তোমাদের সেন্টেন্স লিখতে হবে না, তোমাদের চাকরির যে প্রশ্নগুলো পড়বে সেখানে ফিল ইন দ্য গ্যাপ থাকবে। তাহলে সাবজেক্ট আর ভার্বের এক নাম্বার রূপ হলেই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, কিন্তু শর্ত থাকে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এবার একটু খেয়াল করো স্ক্রিনের দিকে। বাংলাদেশের চাকরিতে টেন্স থেকে যতগুলো প্রশ্ন পড়েছে আমরা চেষ্টা করেছি সবগুলো এক জায়গায় কম্পোজ করে দিতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 1 থেকে 30 পর্যন্ত, এই 30টা প্রশ্নই বাংলাদেশের চাকরির বিভিন্ন পরীক্ষায় আসতে দেখেছি আমরা এই পর্যন্ত। প্রতিটা ইংলিশ সেন্টেন্সে একটা করে শব্দ তোমরা দেখতে পাচ্ছ, আমি ভিন্ন কালার করে রেখেছি। ওইটার নাম হলো অ্যাডভার্ব অফ টাইম। ওই শব্দটা আমাদের মুখস্থ থাকবে, এবং এই অ্যাডভার্ব অফ টাইম দেখে আমরা বলে দিতে পারবো বাক্যটি কোন টেন্সে লিখতে হবে। তাহলে আমি বাসার হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের, কখন একটি বাক্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। কে কে বলতে পারবে একটি ইংলিশ সেন্টেন্স পরীক্ষার হলে আমি কি করে বুঝবো যেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে? বোঝার কোনো উপায় আছে কি? একটু খেয়াল কর। জি স্যার, সাবজেক্ট প্লাস মেইন ভার্বের মেইন ভার্ব হবে। নো 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 নো। আমি এখন প্রশ্ন লিখছি, তোমাদের গ্যাপ দিয়ে দিব, তোমরা আমাকে উত্তর করে বলবে কোনটা রাইট উত্তর। ঠিক আছে? আমি সহজ করে দিচ্ছি, ঠিক আছে?
তোমাদের ভুলও তো আইডেন্টিফাই। হি ড্যাশ রাইস ফর হিজ ফ্যামিলি। তোমাদের সবার জন্য উন্মুক্ত থাকবে প্রশ্নটা। হি ড্যাশ রাইস ফর হিজ ফ্যামিলি, অপশনগুলো দেখো। হি কুক রাইস ফর হিজ ফ্যামিলি, হি কুকস রাইস ফর হিজ ফ্যামিলি, হি ইজ কুকিং রাইস ফর হিজ ফ্যামিলি, হি হ্যাজ কুকড রাইস ফর হিজ ফ্যামিলি, হি উইল rice cook for his family, and he will be cooking rice for his family। বলো তো কোনটা রাইট মনে হয় তোমাদের কাছে? বি। তোমরা পারতপক্ষে এলোমেলো ক্লিক করো না, আই সাজেস্ট ইউ। হ্যাঁ, তোমরা পারতপক্ষে, মাহবুব আক্তার, হ্যাঁ অবশ্যই রেকর্ড ক্লাস দিয়ে দিব, প্রতিটা এভরি ক্লাস ইজ রেকর্ডেড। তোমরা রেগুলারিটি মেনটেন করো, অবশ্যই ধরে ধরে সুন্দর করে পড়ানো হবে কোনো সন্দেহ ছাড়া। আহ তো একটি বাক্য আসলে বলতে হবে কোনটা সঠিক। হি কুক রাইস ফর হিজ ফ্যামিলি, নাকি হি কুকস, নাকি হি ইজ কুকিং, নাকি হি হ্যাজ কুকড, নাকি উইল কুক, নাকি উইল বি কুকিং? কে বলতে পারবে? স্যার বি নাম্বার। বি নাম্বার স্যার। স্যার বি নাম্বার। বলো আর কেউ, এনিবডি এলস? কেউ কে আর কোনোটা সঠিক বলতে চায়? এখন আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি, তোমরা সবাই কনফিউজড হয়ে গেছো। অপশন এ তোমাদের দৃষ্টিতে সঠিক না, কারণ তোমরা ভাবছো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হতে হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সরাসরি সাবজেক্টের পরে মেন ভার্ব দিয়ে কোনো টেন্স তোমাদের জানা নেই। জানা আছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইএস থাকতে হবে। অপশন এ ভুল। তোমরা বি সঠিক ভাবছো, আচ্ছা আমিও মেনে নিলাম। আমাকে বলতে হবে সি আর ডি কেন ভুল, বা ই এফ এগুলো ভুল কেন? কেউ বলতে পারবে? খেয়াল করো, আমি যদি অপশন বিটাকে উত্তর করি তাহলে বাংলা অর্থ দাঁড়ায় হি কুকস রাইস ফর হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য রান্না করে, ভাত রান্না করে। আবার আমি যদি হি ইজ কুকিং দিই, হি ইজ কুকিং রাইস ফর হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য খাবার রান্না করছে। হি হ্যাজ কুকড যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে সে তার পরিবারের জন্য খাবার রান্না করেছে অলরেডি। হি উইল কুক রাইস ফর হিজ ফ্যামিলি, পরিবারের জন্য রান্না করবে। আর উইল বি কুকিং, রান্না করতে থাকবে। অন্যগুলো ভুল কেন? রিমেম্বার, এছাড়া প্রতিটা অপশানই সঠিক। হ্যাঁ, তাহলে তোমাদের জড়তাটা আগে কনফার্ম করে নিই। রিমেম্বার, অবশ্যই পরীক্ষার হলে যে প্রশ্ন পড়বে সবগুলো টেন্স অপশানে থাকলেও যে কোনো একটা রাইট হবে, বাকি সবগুলো ভুল হবে। তাহলে যে এখানে সবগুলো রাইট হয়ে গেল, কারণটা কি? কারণ হলো এই টেন্স, এই সেন্টেন্সের মধ্যে আমি কোনো সময় স্যার বেঁধে এখানে দিই না, কোনো টাইম দেওয়া হয়নি। টাইম দেওয়া হয়নি। হ্যাঁ, রিমেম্বার, এখানে কোনো টাইম দেননি এই কারণে। সত্যিকার অর্থে চাকরিতে যে প্রশ্নটা পড়বে প্রতিটা ইংলিশ সেন্টেন্সে একটা করে অ্যাডভার্ব বা টাইম উল্লেখ থাকবে, এবং সেই টাইমে আমাকে বেঁধে দিবে বাক্যটা কোন টেন্সে লিখতে হবে, তা ফিক্সড করে দেওয়া হবে। প্রেজেন্ট ইনডেফিনাইট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাকি প্রেজেন্ট পারফেক্ট, নাকি ফিউচার ইনডেফিনাইট, নাকি ফিউচার কন্টিনিউয়াস, এটি আমাকে টাইম ফ্রেমের মধ্যে বেঁধে দেওয়া থাকবে। ঠিক এভাবে 30টা চাকরির প্রশ্নই দেখো, প্রতিটা প্রশ্নে আমি একটি করে শব্দ আলাদা কালার করে রেখেছি। এখানে দেখো অফেন, এখানে রাইট নাও, এখানে জাস্ট। প্রতিটা ইংলিশ সেন্টেন্সে একটা করে অ্যাডভার্ব অফ টাইম আছে, এবং সেই সময় বলে দিচ্ছে বাক্যটা সুনির্দিষ্ট যে কোনো একটা টেন্সে লিখতে হবে, সকল টেন্সে লেখা যাবে না। কাজে চাকরির প্রশ্নে কখনো এমন বিচ্ছিন্ন প্রশ্ন হবে না যেখানে কোনো সময় বেঁধে দেওয়া থাকবে না। যদি না থাকে, সময় না উল্লেখ করা থাকে, সকল টেন্সেই বাক্যটা রাইট। তাহলে তোমরা কি শিখছো? তোমরা এই সেন্টেন্সের মধ্য দিয়ে নিশ্চিত হতে পারছো পরীক্ষায় যে প্রশ্ন পড়বে সেখানে অবশ্যই একটি অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ করা থাকে। এবার আমাকে তোমরা বলো, কোন কোন অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ থাকলে একটি বাক্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হয়? যারা মুখস্থ করেছে মুখস্থ বলো, যারা জানো না আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি। আর মুখস্থ বলতে পারবে কি? তাহলে অ্যাডভার্ব অফ টাইম গুলো উল্লেখ থাকলে একটি বাক্য
সর্বদাই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। যদি এই শব্দগুলো তোমরা মুখস্থ করো স্যার চিরন্তন সত্য আর অভ্যাসগত সত্য। তাহলে তোমরা দুই ভাবে বেনিফিটেড হবে। এক, তোমাদের মধ্যে যারা বিসিএস ক্যান্ডিডেট তাদের কাছে এই শব্দগুলো নিচে আন্ডারলাইন করে জানতে চাওয়া হবে বাক্যটি কোন পার্টস অফ স্পিচ বা শব্দটি কোন পার্টস অফ স্পিচ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে একটি বাক্য তখনই লিখবো যখন নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলো থাকবে। কোন কোন অ্যাডভার্ব অফ টাইম আমি লিখে দিচ্ছি, হ্যাঁ? মুখস্থ আছে কার, কে বলতে পারবে? যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ থাকে, অফেন, অলওয়েজ মানে সব সময়, অফেন মানে প্রায়, রেগুলারলি, Everyday, সামটাইমস, বলো daily, দেখি। ইউজুয়ালি, regularly, সামটাইমস, generally. রেগুলারলি, হ্যাঁ, অকেশনালি। তোমরা রেকর্ডিং দেখে দেখে নোট করে নিও। অকেশনালি অথবা ডেইলি, হ্যাঁ, প্রতিদিন, ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন। তাহলে এই অ্যাডভার্ব ছাড়াও আরো কিছু, এই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচ, এটার নাম হলো অ্যাডভার্ব অফ টাইম। এছাড়া খেয়াল করো এভাবে থাকতে পারে এভরি ডে প্রতিদিন, এভরি মর্নিং প্রতি সকাল, এভরি ইভিনিং, এভরি আফটারনুন। এক কথা এভরি দিয়ে যে শব্দগুলো থাকবে, EVERY, এভরি ডে, এভরি মর্নিং, এভরি ইভিনিং, হ্যাঁ, এভরি নাইট। আশা করি বুঝতে পারছো এভরি দিয়ে যে শব্দগুলো থাকবে, অথবা প্রিপোজিশন অন স্যাটারডে, অন মানডে, অন ওয়েনেসডে, হ্যাঁ, অন ফ্রাইডে। তাহলে প্রিপোজিশন অন এবং এভরি দিয়ে, অ্যাডভার্ব এভরি দিয়ে যদি কোনো শব্দ থাকে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। এগুলোই কি শেষ কথা? নো, আরো 5টি নেগেটিভ অ্যাডভার্ব রয়েছে। 5টি নেগেটিভ অ্যাডভার্ব আছে। হার্ডলি, বলো কে বলবে? হার্ডলি, বিয়ারলি, হার্ডলি, হার্ডলি, বিয়ারলি, রেয়ারলি, বিয়ারলি, সেলডম, রিয়ারলি, স্কার্সলি, সেলডম। সেলডম। এই যে 5টা শব্দ তোমরা দেখছো, এই 5টিকে নেগেটিভ অ্যাডভার্ব বলা হয়। যদি কোনো ইংলিশ সেন্টেন্সে এই 5টা শব্দ থাকে ওই সেন্টেন্সে আর নো বা নট কথাটা ব্যবহার করা যাবে না। এদের বাংলা অর্থটা কে বলবে? 5টারই বাংলা অর্থ সেম, কি বলো তো? কদাচিৎ, সে কদাচিৎ। সে বন্ধুর বাড়ি যায় না বললেই চলে। হি হার্ডলি গোস টু হিজ ফ্রেন্ড হাউস। এখন আমি উদাহরণ দিয়ে দেখাবো। আই সাজেস্ট ইউ শব্দগুলো মুখস্থ করে ফেলবে। ইফ ইউ মেমোরাইজ ইউ উইল বি বেনিফিটেড ইন টু ওয়ে, দুই ভাবে উপকৃত হবে। একটা, এই শব্দগুলো আন্ডারলাইন করা থাকলে এদের নিচে বলে দিতে পারবে এটি অ্যাডভার্ব। আমি যখন পার্টস অফ স্পিচ পড়াবো অ্যাডভার্বের ক্লাসে এগুলো আবার মুখস্থ জিজ্ঞাসা করা হবে। আবার নিশ্চিত হতে পারবে এই শব্দগুলো থাকলে বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। আমরা একটু ঘুরে আসি, দেখি এই শব্দগুলো কোথায় কোথায় আছে। হ্যাঁ, যেমন দেখো এখানে অফেন আছে। এখন প্রশ্ন হলো চাকরিতে যে প্রশ্ন পড়বে সেখানে আমি যেমন কালার করে দিয়েছি এভাবে কালার করা থাকবে না, তোমাদেরকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। অ্যাডভার্ব খোঁজার জন্য তুমি স্যার, জায়গা আমি আমি ফিক্স। একটা প্রশ্ন করতাম। শিওর, বলো। বলতেছি কি স্যার, ওই যে আমরা যে 3G ভোকাবুলারি বুকটা নিছি, ওইটা অ্যাডমিশনের স্টুডেন্টের জন্য কেমন হবে? এটা ভালো, কারণ এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করেই বইটা লেখা, হ্যাঁ? বুঝতে পারছো? জি স্যার, মানে আমার, জি স্যার আমি নিছি তো, আমার বোন পড়তেছে, ও অ্যাডমিশন শিওর শিওর, স্টুডেন্ট, তো একটু ওর জন্য জানতে বেস্ট, চাচ্ছিল ওটা আর কি। পড়লেই হবে, ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা দেখো, থ্যাংক ইউ স্যার। তাহলে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং, এই অফেন থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো রবীন্দ্রনাথ স্টোরিজ, এর বাংলা হলো রবীন্দ্রনাথের গল্প সমগ্র। সাবজেক্টটা প্লুরাল, কাজে ভার্ব হবে প্লুরাল। তো হ্যাভ হলো প্লুরাল আর হ্যাজ হলো সিঙ্গুলার, কাজে হ্যাভ শুড বি দ্য কারেক্ট আনসার। আবার দেখো আর কোনটা কোনটা আছে। এখানে কোশ্চেন নাম্বার 8-এ দেখো দ্য ম্যান সেলডম ড্যাশ, লোকটি ধূমপান করে না বললেই চলে। তাহলে এই সেলডম থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। সাবজেক্ট হলো দ্য ম্যান, লোকটি
একজন লোক, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এর যুক্ত করতে হবে। এই কারণে স্মোকস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এভাবে অ্যাডভার্বটা সেন্টেন্সে পরীক্ষার হলে তোমরা তাকে কোথায় খুঁজে পাবে? দেখো তো কোশ্চেন নাম্বার 15, এটা কি কমন পড়েছে আমাদের? হি ড্যাশ আপ অ্যাট 7 o'clock এভরি মর্নিং। এই যে এখানে লেখা আছে দেখো, কোন সেন্টেন্সে যদি এভরি ডে, এভরি নাইট, এভরি মর্নিং, এভরি ইভিনিং থাকে, বাক্যটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। বলো দেখি, মাহবুব আক্তার আখি এবং নাজিফা ইমা। তাহলে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গেট আপ হবে নাকি গেটস আপ হবে? গেটস গেটস আপ। গেটস আপ। তাহলে এই অ্যাডভার্ব অফ টাইম পরীক্ষার হলে তোমরা তাকে কোথায় খুঁজে বেড়াবে বলো তো? অ্যাডভার্ব অফ টাইম একটি ইংলিশ সেন্টেন্সে 3 জায়গায় থাকে। একবারে সেন্টেন্সের শুরুতে বসে, সাধারণত সবগুলো বাক্যে দেখো সেন্টেন্সের শেষে লেখা আছে, সেন্টেন্সের শেষে আছে। যদি তা সেন্টেন্সের মাঝে বসে তা অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের পরে কিন্তু মেন ভার্বের আগে বসে, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়ার পরে কিন্তু মেন ভার্বের আগে বসে। দেখো তো কমন পড়েছে কিনা কোশ্চেন নাম্বার 24। অফেন থাকলে বাক্যটা কোন টেন্সে লিখবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব হবে। এটা অপশন ডি তে আছে ভার্বটা, দেখো। উই অফেন ফল এ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, আমরা প্রায় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হই। তাহলে এভাবে প্রতিটা ইংলিশ সেন্টেন্স কোন টেন্সে লিখবো তা আমরা আইডেন্টিফাই করতে পারবো, আমি আশা করছি। আই ইউজুয়ালি থাকার কারণে এটাও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হবে। আই ইউজুয়ালি গো ফিশিং অর ডু সামথিং, তো এগুলো আমার আরো ধরে ধরে এক্সপ্লানেশন দেওয়া দরকার। তাহলে বোঝা গেল বেসিক্যালি তোমাদের মূল দায়িত্ব হবে এই অ্যাডভার্ব অফ টাইম গুলো মুখস্থ করে নেওয়া। ঠিক আছে, তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে পারবে। এটা মুখস্থ করলে আরেকভাবে প্রাইমারি চাকরিতে আমরা প্রশ্ন আসতে দেখেছি এই 5টা অ্যাডভার্ব থেকে। এ হার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, স্কার্সলি, সেলডম। এদের বাংলা অর্থ হলো করে না বললেই চলে, কাজটি বা খায় না বললেই চলে, বা হ্যাঁ নেগেটিভ অর্থ বোঝাবে, কদাচিৎ। যেমন সে ধূমপান করে না বললেই চলে। হি হার্ডলি স্মোকস, হ্যাঁ সে স্কুলে যায় না বললেই চলে। হি হার্ডলি অথবা হি বিয়ারলি অথবা হি রিয়ারলি গোস টু স্কুল, সে স্কুলে যায় না বললেই চলে। এটা নেগেটিভ অ্যাডভার্ব। শব্দগুলো মুখস্থ কে কে বলতে পারবে? এই অ্যাডভার্ব অফ টাইম গুলো থাকলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে। দেখি আমরা আরেকটু প্র্যাকটিস করিয়ে দিই তোমাদের, আমাদের একটু প্র্যাকটিস শিটই আছে এখানে। কে পারবে? যেমন দেখো, আমরা ছাত্রদের টেন্সটা ধরে ধরে শেখানোর জন্য এক্সারসাইজ 1-এ লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্ম। তো এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হবে, 1 নাম্বারটা, এটা আমরা কি করে বুঝলাম? এখানে একটা অ্যাডভার্ব অফ টাইম আছে দেখো, এভরি নাইট। এভরি নাইট। তাহলে সে স্টাডি নাকি সে স্টাডিজ? স্টাডিজ। সে স্টাডিজ এভরি নাইট, কারণ সে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। আবার 2 নাম্বার সেন্টেন্সে লেখা আছে দে ড্যাশ বাস্কেটবল অন উইকেন্ড। এই যে অন প্রিপোজিশনের পরে অন স্যাটারডে, অন মানডে, অন উইকেন্ড থাকলেও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লিখতে হয়। দে প্লে বাস্কেটবল অন উইকেন্ড, তাহলে দে প্লুরাল, এই কারণে ভার্বের মেন ভার্বটাই বসবে, ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করা যাবে না। সম্ভব হলে বাসায় এই শীটটা দিয়ে দিচ্ছি, 50টা প্রশ্নই প্র্যাকটিস করবে। তোমরা যদি বলো আমি ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় যা তোমরা কেউ জানো না এমন বিষয় সরাসরি শেখাতে পারি। আবার যদি বলো যে না প্রতিটা অল্প অল্প ধারণা দেন, তাহলে এভাবে ধরে ধরে পড়াতে হবে। ইংলিশটা আসলে আহ আমি সম্ভবত 3টা টেন্স নিয়ে কথা বলেছিলাম অনুমান করছি। কোন 3টা টেন্স? অনেক, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কোনটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পড়িয়েছিলাম, বলো এগুলো। তোমরা কেউ রেসপন্স করছো না, স্যার কারণ না, শুধু ইনডেফিনাইট। একটু দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে একটু পড়াই তোমাদেরকে ধরে ধরে, হ্যাঁ। তাহলে একজন বলো তোমাদের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে?
প্রেজেন্ট বর্তমানে কোনো কাজ বলো। বর্তমানে কোনো কাজ চলতেছে কিন্তু এর সমাপ্তি অসমাপ্তি কিছুই বোঝাবে না। ভার্বের এরূপকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোন একটি চাকরির প্রশ্ন পড়েছে, নিচের কোনটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে লেখা আছে? প্রেজেন্ট প্রোগ্রেসিভ মানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রোগ্রেসিভ মানে চলমান, কন্টিনিউয়াস মানেও কি চলমান। তাহলে খুব সরল ডেফিনেশন হলো বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে। সহজ করে বর্তমানে কোনো কাজ চলমান আছে, যেমন আমি এখন বই পড়ছি, আমি চিঠি লিখছি, সে ফুল তুলছে, সে বাড়ি যাচ্ছে। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। ছাত্র জীবনে ছাত্ররা কোনো টেন্স না পারলেও একটা টেন্স পারে, তার নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন প্রণালী বলো, সাবজেক্ট প্লাস এম অথবা আর অ্যামিজার। এর সাথে আইএনজি আর আর ভার্বের সাবজেক্ট। সাথে আইএনজি যুক্ত হবে। কয়েকটা উদাহরণ দেখি। অনেক ছাত্রই প্রশ্ন করে, স্যার এম কখন হবে, ইজ কখন হবে, আর কখন হবে? মনে রাখবে এমটা শুধুমাত্র আয়ের জন্য বরাদ্দ। যেমন আমি একটি চিঠি লিখছি, চলমান, তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার, আই অ্যাম রাইটিং এ লেটার। তাহলে এম, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে সে একটি চিঠি লিখছে যদি বলতাম, অথবা সে রোদে দৌড়াদৌড়ি করছে, বলো হি ইজ হবে নাকি আর হবে? হি ইজ ইজ। রানিং ইন দ্য ফিল্ড বা হি ইজ রানিং ইন দ্য সান, সে রোদে দৌড়াদৌড়ি করছে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ হয়, বাকি সকল ক্ষেত্রে আর। এমটা কেবলমাত্র আয়ের জন্য বরাদ্দ। তাহলে তারা মাঠে ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। বুঝতে পারছো সবাই? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। তাহলে এই টেন্সটা আমরা সবাই পারি, কারণ সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু আমার একটু ছোট্ট প্রশ্ন, সেটি হলো প্রতিটা টেন্সের নিজস্ব অক্সিলিয়ারি ভার্ব আছে, মানে সাহায্যকারী ক্রিয়া আছে। এই টেন্সেরও সাহায্যকারী ক্রিয়া হলো এম ইজ আর। আমরা জানি অক্সিলিয়ারি ভার্বের মেন ব্যবহার হলো বাক্যটাকে নেগেটিভ করতে ব্যবহার করতে হয়, আর ইন্টারোগেটিভ সেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহার করতে হয়। যেমন সে বাড়ি যাচ্ছে না, হি ইজ নট গোয়িং হোম। হ্যাঁ, সে স্কুলে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং টু স্কুল। হোমের আগে কিন্তু টু বসে না, আমি কিন্তু টু বলি নাই, খেয়াল করেছো? না, আসো এই টেন্সটা আমরা আশা করি সবাই পারি। এখন আসো এখান থেকে চাকরিতেই যে প্রশ্ন পড়েছে ফিল ইন দ্য গ্যাপ, আমরা কি করে নিশ্চিত হব? আহ লিখে নিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলো থাকলে একটি বাক্য সর্বদাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। কোন কোন অ্যাডভার্ব অফ টাইম? যদি কোনো সেন্টেন্সে নাও থাকে, অথবা রাইট নাও। নাও মানে এখন, রাইট নাও ঠিক এখনই, অ্যাট প্রেজেন্ট। তোমরা যারা জানো মুখস্থ বলো। অ্যাট দিস টাইম এই সময়ে, at this moment, অথবা অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে। আর কেউ কিছুটা বলতে পারবে? sir, still, হ্যাঁ, স্টিল আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এখনো পর্যন্ত আমি কাজটি করছি, হ্যাঁ হতে পারে। তারপরে ডে বাই ডে। তাহলে এই অ্যাডভার্ব গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। দুইটা উদাহরণ খেয়াল করো। শি ড্যাশ, এখানে Sir, গ্যাপে লেখা at আছে this moment, অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে। অ্যাট দিস টাইম মানে এই সময়ে, অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, ডে বাই ডে মানে দিনের দিনে, স্টিল এখনো পর্যন্ত। তাহলে শি ক্রাই নাও, এই নাও থাকার কারণে বাক্যটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? শি ইজ ক্রাইং, শি ইজ ক্রাইং নাও। আবার ডে বাই ডে, অ্যাডভার্ব অফ টাইম একটি ইংলিশ সেন্টেন্সে কোথায় খুঁজে পাবো তাকে আমরা বলো? এই অ্যাডভার্ব গুলো ইংলিশ সেন্টেন্সের তিন জায়গায় বসতে পারে।
একবারে সেন্টেন্সের শুরুতে বসতে পারে, তবে শুরুতে বসলে একটি কমা দিয়ে সেপারেট করা থাকবে। যেমন আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো, ডে বাই ডে মানে দিনে দিনে At this moment, tree. চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। দ্য প্রাইস অফ রাইস ইজ রাইজিং, ইজ এ কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। তাহলে এই যে ডে বাই ডে থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। অ্যাডভার্ব অফ টাইম সেন্টেন্সের শুরুতে বসতে পারে, শুরুতে বসলে একটি কমা দিয়ে সেপারেট করা থাকবে। অ্যাডভার্ব অফ টাইম গুলো সেন্টেন্সের শেষে বসতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে বসে থাকে। কাজে শুরু আর শেষ নিয়ে কোনো অসুবিধা